আচ্ছা, গ্রাফ নিয়ে আমরা আসলে লাস্ট ক্লাসে যখন বাইগ্রাফ কনসেপ্ট আসছিল তখন আসলে গ্রাফের বেশ কিছু কনসেপ্ট আমরা একটুখানি দেখে ফেলছিলাম। তো আসলে বেসিক্যালি মানে ওই আলোকেই আজকের মানে স্লাইডের কন্টেন্ট গুলো থাকবে এবং তোমাদের আশা করি বুঝতে সুবিধা হবে। তো গ্রাফের যে ইন্ট্রোডাক্টরি যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আহ একটা গ্রাফ আসলে কি। তো বেসিক্যালি গ্রাফের মধ্যে গ্রাফ কিন্তু একটা ডাটা স্ট্রাকচার। আমরা যেরকম প্রোগ্রামিং করার সময় অ্যারেতে ডাটা রাখি না, তো অ্যারের একটা নির্দিষ্ট একটা রিপ্রেজেন্টেশন থাকে। যে অ্যারের মধ্যে ডাটাগুলো তাদের নিজস্ব ইন্ডেক্স থাকে, ইন্ডেক্সে ভ্যালুগুলো থাকে। তো এটা অ্যারের একটা ডাটা স্ট্রাকচার। তারপর তোমরা এখনো পড়ছো কিনা জানি না, লিঙ্ক লিস্ট আর একটা ডাটা স্ট্রাকচার আছে। তো এরকম গ্রাফ, ট্রি, এগুলোও কিন্তু এক একটা ডাটা স্ট্রাকচার। এখন এমনিতে আমি কম্পিউটার সায়েন্সে তোমরা যখন আরো বেশি, যখন অ্যাডভান্স ক্লাসে যাবে, অ্যাডভান্স সেমিস্টারে যখন যাবে, তখন দেখবে যে তোমাদের আহ, মানে পড়াশোনাটা আহ, আস্তে আস্তে ন্যারো হতে হতে ডাটার দিকে চলে আসতেছে আর কি। আহ, তোমাদের সবকিছু ডাটা নিয়েই তোমাদের অ্যানালিসিস। হ্যাঁ। আহ, মানে যদি তোমরা কেউ যদি রিসার্চে যাও, তখন গবেষণা যখন করবে, তখন তুমি হয়তো একটা নির্দিষ্ট ডাটা ডাটার উপরে কাজ করতে চাইবে। যেমন মেডিকেল ডাটা, ঠিক আছে, এটা এক ধরনের কিছু ডাটা আছে। আমরা যখন হসপিটালে যাই বা কোনো কিছু আমরা টেস্ট করি, হ্যাঁ, পরীক্ষা করি, তখন আমাদেরকে কিছু রেজাল্ট দেয় না যে আপনার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ এত, আহ, শ্বেত রক্তকণিকা এত, এগুলো হচ্ছে ডাটা। তো এই ডাটাগুলোকে অ্যানালিসিস করে অনেক ইন্টারেস্টিং তোমার তুমি কনক্লুশন করতে পারবে। কেমন কনক্লুশন? যেমন ডাক্তাররা যেটা করে আর কি, যে যদি দেখা যে আপনার শরীরে শ্বেত রক্ত কণিকার পরিমাণ বেড়ে যাচ্ছে বা অনুচক্রিকার পরিমাণ কমে যাচ্ছে, আহ, তখন অনেক সময় এরকম হয় না যে ডেঙ্গু হলে মনে হয় অনুচক্রিকা কমে যায়, এরকম একটা বিষয় আছে। তো এটা হচ্ছে সিমটমের সাথে রোগটাকে কানেক্ট করে, তাই না? তো যেটা আমি আসলে তোমাদেরকে কথাগুলো বলতেছি, জাস্ট ডাটার উপরে জোরটা আর তোমরা তোমাদের দিতে হবে সামনে যখন অ্যাডভান্স সেমিস্টারে যাবে। তো এই ডাটাগুলোকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? যেমন অলরেডি তোমরা কিন্তু জানো রিপ্রেজেন্ট করতে। যেমন তোমরা সি তে স্ট্রাকচার পড়ছো, তাই না? স্ট্রাকচারটা খুব সুন্দর একটা কিন্তু ডাটা স্ট্রাকচার। হ্যাঁ। তো এই মানে কিভাবে তোমার দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্টের ইনফরমেশন গুলোকে স্ট্রাকচারের মধ্যে রাখে, একই সাথে স্টুডেন্টের নেম, আইডি, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এগুলোকে স্ট্রাকচারের মধ্যে রিপ্রেজেন্ট করা যায়। তো নর্মালি তো ডাটাকে আমরা যখন রিপ্রেজেন্ট করি, আমরা লিখি না যে ইন্টিজার a = 5, এটা একটা ডাটা, একটা ইন্টিজার টাইপের ডাটা। আবার যখন আমি একটা অ্যারে ডিফাইন করি, ওইটাও হচ্ছে একটা গ্রুপ অফ ডাটা, ঠিক আছে। আবার যখন স্ট্রাকচার ডিফাইন করি, তখন ওইটা হয়ে যাচ্ছে গ্রুপ অফ ডাটা, তাই না? তাহলে কত রকমের এফিশিয়েন্ট ওয়েতে আমরা ডাটাকে রিপ্রেজেন্ট করতে পারি মেশিনের মধ্যে। তো ঠিক সেরকম একটা খুবই পপুলার রিপ্রেজেন্টেশন হচ্ছে গ্রাফ, ঠিক আছে। তো গ্রাফটা হচ্ছে বেসিক্যালি, গ্রাফের মধ্যে দুইটা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে ভার্টিসেস আর আরেকটা হচ্ছে এজ। তো গ্রাফের যেটা ডেফিনেশন দেওয়া আছে সেখানে বলতেছে গ্রাফকে রিপ্রেজেন্ট করা হয় G = V, ইজ এ ডাটা স্ট্রাকচার। গ্রাফ হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার which consists of a non-empty set of vertices। গ্রাফের মধ্যে ন্যূনতম একটা হলেও ভার্টেক্স থাকবে। যদি একটা ভার্টেক্সও না থাকে তাহলে গ্রাফটাও নাই। তো কাজেই গ্রাফের মধ্যে যে ভার্টেক্স থাকে সেটা একটা নন এমটি সেট হবে, ঠিক আছে। তোমার গ্রাফে এজ নাও থাকতে পারে। আমরা জানি হচ্ছে এজ হচ্ছে কোনটা, দুইটা ভার্টেক্স কে কানেক্ট যে করে। কিন্তু এমনও কোনো একটা গ্রাফ থাকতে পারে যেখানে তোমার বিচ্ছিন্ন ভাবে হয়তো তিনটা ভার্টেক্স আছে, কিন্তু তাদের মধ্যে কোনো কানেকশন।
তো সেই ক্ষেত্রে এটা ঠিক আছে, বাট ভার্টেক্স ছাড়া তোমার গ্রাফ হবে না। এই জন্য গ্রাফকে বলা হচ্ছে নন এমটি সেট অফ ভার্টিসেস, ঠিক আছে? এবং এজ থাকে, এই এজ গুলো কানেক্ট সাম অফ দেম। অর্থাৎ মনে করো এটা একটা গ্রাফ, এখানের মধ্যে হয়তো এই ভার্টেক্সের সাথে এই ভার্টেক্সটা কানেক্ট করা আছে, এই ভার্টেক্সের সাথে এই ভার্টেক্স কানেক্ট করা আছে, কিন্তু এটা আর এটা কানেক্ট করা নেই। সো একটা ভার্টেক্সের মধ্যে সবগুলা ভার্টেক্সই, একটা গ্রাফের মধ্যে সবগুলা ভার্টেক্স ভার্টেক্স দিয়েই যে মানে সবার মধ্যেই যে নোড এজ থাকতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? A graph with finite vertex set is called finite graph, ঠিক আছে? মানে ফাইনাইট সংখ্যক ভার্টেক্স থাকে, অর্থাৎ আমি গুনতে পারবো। যেমন এখানে এই গ্রাফের মধ্যে ভার্টেক্স দেওয়া আছে 5টা, 1 2 3 4 5, 5টা ভার্টেক্স আছে। এজ আছে হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে, তারপর 1 থেকে 3 এর মধ্যে, তারপর 1 থেকে 4 এর মধ্যে, 2 থেকে 3 এর মধ্যে, 3 থেকে 5 এর মধ্যে, এবং 4 থেকে 5 এর মধ্যে। খেয়াল করে দেখো 2 4 এর মধ্যে কোনো ভার্টেক্স নাই, হ্যাঁ? তারপর আমি যদি এভাবে লিখি যে 5 থেকে 1 এর মধ্যে কোনো ভার্টেক্স নাই, হ্যাঁ? 2 থেকে আচ্ছা, তারপর 1 থেকে আচ্ছা, আর আপনি কি হ্যাঁ এজ বলতে চাচ্ছেন? সরি এজ কোনো এজ নাই, হ্যাঁ? 4 থেকে 2 এর মধ্যে কোনো এজ নাই, 1 থেকে 5 এর মধ্যে কোনো এজ। সো এটা হচ্ছে যে এজ সবার সাথে সবার মধ্যেই এজ থাকতে হবে এমন কোনো কথা নেই। তো এটা হচ্ছে একটা সিম্পল একটা গ্রাফের ইন্ট্রোডাকশন গেল। এখন আমরা যদি গ্রাফের কিছু অ্যাপ্লিকেশনস দেখি আর কি, কোথায় কোথায় গ্রাফের অ্যাপ্লিকেশন থাকতে পারে, যেমন নেটওয়ার্কিং। হ্যাঁ, তো নেটওয়ার্কিংটা স্যার, হচ্ছে, হ্যাঁ, রিনেমের অপশনটা একটু অন করেন। রিনেমের অপশনটা আছে। এক সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে গ্রাফের একটা খুবই মানে এক্সেলেন্ট এক্সাম্পল, যেখানে হচ্ছে আমরা যে কম্পিউটার গুলাকে ভার্টেক্স হিসেবে চিন্তা করতে পারি, এবং নেটওয়ার্কিং মানে হচ্ছে যখন কম্পিউটার গুলো একে অপরের সাথে কানেক্টেড থাকে। তোমরা যখন নেটওয়ার্কিং কোর্সটা পড়বে তখন তোমরা জানবে হচ্ছে যে নেটওয়ার্কিং এ তোমার ইয়ে থাকে না, যে ল্যান, মানে তোমরা ল্যান হতে পারে, লোকাল এরিয়া নেটওয়ার্কিং। অর্থাৎ সাপোজ আমাদের ল্যাবের যে 10টা কম্পিউটার আছে, সাপোজ এই 10টা কম্পিউটার যদি একে অপরের সাথে কানেক্টেড থাকে, তাহলে ওটাকে আমরা বলি হচ্ছে একটা লোকাল এরিয়ার মধ্যে কানেকশনটা আছে। এটা নট নেসেসারি যে ইন্টারনেট কানেকশন হতে হবে, কথা নেই। আমরা যেগুলো তোমার ল্যান ল্যান কেবল দিয়ে যেগুলো কানেক্ট করি আর কি, হ্যাঁ, লোকালি কানেকশন করা। আর ইন্টারনেট তো আছেই নেটওয়ার্কিং এর সবচাইতে এক্সেলেন্ট এক্সাম্পল, যেখানে হচ্ছে আমরা আহ, তোমার আহ, এখন এখন যেভাবে আমরা ক্লাসটা নিচ্ছি, হ্যাঁ, এটাও কিন্তু থ্রু এ নেটওয়ার্কিং, তাই না? আমরা একটা কমন একটা প্ল্যাটফর্মে কানেক্টেড আছি। তো এই আমাদের আমাদের যে মেশিন গুলো, আমার ল্যাপটপটা, তোমাদের ল্যাপটপ বা তোমাদের স্মার্টফোন গুলো, এগুলো হচ্ছে এক একটা ভার্টেক্স হতে পারে। আচ্ছা, ইলেকট্রিক্যাল সার্কিট হচ্ছে আরেকটা এক্সাম্পল, যেখানে রেজিস্টার ইন্ডাক্টর গুলো কানেক্টেড থাকে। তারপর রোড ম্যাপ, এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে কিরকম, আহ যে গুগল ম্যাপ, হ্যাঁ, গুগল ম্যাপ যেটা আমরা দেখি আর কি, এবং আমরা যখন গুগল ম্যাপে যাই তখন আমরা সোর্স এবং ডেস্টিনেশন যদি দেই, যেমন যদি এটা আমার সোর্স হয়, এটা যদি ডেস্টিনেশন হয়, তাহলে আমাকে পাথটা গুগল ম্যাপ কিন্তু সাজেস্ট করে। এবং আমি যদি ওইখানে যানবাহনটা সিলেক্ট করে দেই যে আমি হেঁটে গেলে কত কত সময় লাগবে, গাড়িতে গেলে কত সময় লাগবে, তাহলে এই পুরো ডাটা স্ট্রাকচারটা, পুরো ইমপ্লিমেন্টেশনটা গ্রাফ দিয়ে করা যাবে, ঠিক আছে?
আমরা বিভিন্ন অ্যালগোরিদম, তোমরা আরো সিনিয়র হলে দেখবে যে কিছু কিছু অ্যালগোরিদম আছে, ডাটা স্ট্রাকচারে আছে, ডাইজেক্সট্রা অ্যালগোরিদম একটা আছে, যেটা দিয়ে আসলে দুইটা নোডের মধ্যে তোমার শর্টেস্ট পাথটা বের করে তোমাকে দেখাই দিবে। তো গুগল গুগল ম্যাপে তো সবসময় শর্টেস্ট পাথটা দেখানোর চেষ্টা করে, তাই না? যে যেখানে তোমার কোন দিক দিয়ে গেলে সবচাইতে কম সময় লাগবে। তো এইভাবে আমরা এই বিভিন্ন অ্যাপ্লিকেশন, গ্রাফের কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে যেখানে গ্রাফ ইমপ্লিমেন্ট করা হয় আর কি। আচ্ছা, এখন আমরা পরের স্লাইডে যাই। এখানে আমরা গ্রাফের কিছু আজকে বেসিক্যালি ক্যাটাগরাইজেশন দেখবো। অনেক রকমের গ্রাফ আছে। আচ্ছা, যেমন একটা গ্রাফ হতে পারে সিম্পল গ্রাফ। এটা কিরকম? এটা হচ্ছে এমন একটা গ্রাফ in which each edge connects two different vertices and where no two edges connect the same pair of vertices is called a simple graph. আচ্ছা, এটা সহজ কথা হচ্ছে যে দুইটা এজের মধ্যে সর্বোচ্চ একটা তোমার আহ, দুইটা ভার্টেক্সের মধ্যে সর্বোচ্চ একটা এজ থাকতে পারে। অর্থাৎ এরকম থাকবে না যে দুইটা সেম পেয়ার অফ ভার্টেক্সের মধ্যে মাল্টিপল এজ থাকা, এটা পসিবল না সিম্পল গ্রাফে। সিম্পল গ্রাফের বৈশিষ্ট্য হচ্ছে যে দুইটা ডিফারেন্ট ভার্টেক্সের মধ্যে কেবলমাত্র একটা এজ থাকবে, এবং আরেকটা শর্ত হচ্ছে যে সিম্পল গ্রাফের মধ্যে কোনো লুপ থাকবে না, সেলফ লুপ। অর্থাৎ এখান থেকে এখানে নিজের কাছে নিজে আরেকটা তোমার এজ আসা, এই ধরনের কোনো প্রপার্টি সিম্পল গ্রাফ সাপোর্ট করে না। তাহলে সিম্পল গ্রাফের মধ্যে আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের দুইটা রেস্ট্রিকশন আছে। এক নাম্বার রেস্ট্রিকশন হচ্ছে যে দুইটা ভার্টেক্সের মধ্যে মাল্টিপল এজ থাকতে পারবে না। আর দুই নাম্বার রেস্ট্রিকশন হচ্ছে যে একটা ভার্টেক্সের মধ্যে সেলফ লুপ থাকতে পারবে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে সিম্পল গ্রাফের রেস্ট্রিকশনস। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের মাল্টিগ্রাফ। মাল্টিগ্রাফটা হচ্ছে যেটা সিম্পল গ্রাফে এক নাম্বার রেস্ট্রিকশন ছিল যে দুইটা সেম পেয়ার অফ ভার্টেক্স এর মধ্যে একটার বেশি এজ থাকা যায় না। এটা মাল্টিগ্রাফের মধ্যে এই রেস্ট্রিকশনটাকে ফ্লেক্সিবল করা হয়েছে। অর্থাৎ দুইটা ডিফারেন্ট তোমার ভার্টেক্স এর মধ্যে একের অধিক এজ থাকতে পারে, কিন্তু স্টিল মাল্টিগ্রাফের মধ্যে সেলফ লুপ সাপোর্ট করে না। ঠিক আছে, মাল্টিগ্রাফের মধ্যে সেলফ লুপ সাপোর্ট করে না। এটা হচ্ছে আমাদের সিম্পল গ্রাফ এবং মাল্টিগ্রাফ। আরেকটা হচ্ছে তোমার সিউডোগ্রাফ। সিউডোগ্রাফটা হচ্ছে আগের দুইটাতে যে রেস্ট্রিকশন ছিল ওগুলোকে শিথিল করা হয়েছে। অর্থাৎ সিউডোগ্রাফ আর দ্য গ্রাফস দ্যাট মে ইনক্লুড লুপস, যেমন এখানে লুপ সাপোর্ট করে, and possibly multiple edges connecting the same pair of vertices or a vertex to itself are sometimes called pseudographs. এখানে যদিও বা এটা মাল্টিপল এজটা দেখায় নেই, বাট এ ধরনের এজ এখানে সাপোর্ট করবে। হ্যাঁ, অর্থাৎ দুইটা পেয়ারের মধ্যে একের অধিক এজ থাকতে পারে। তাহলে সিম্পল গ্রাফ, মাল্টিগ্রাফ, এই দুইটা গ্রাফের মধ্যে যে রেস্ট্রিকশন গুলো ছিল সেগুলোকে রিমুভ করছে হচ্ছে সিউডোগ্রাফ। ওকে, তাহলে এইভাবে আমরা জিনিসগুলোকে দেখতে পারি। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের আরো দুই ধরনের গ্রাফ আছে। একটা হচ্ছে আনডাইরেক্ট। এগুলো আসলে গ্রাফের যে তোমার মানে যদি মানে এরকম না যে গ্রাফ 10 ভাগে বিভক্ত, এরকম কিছু না। গ্রাফের বিভিন্ন প্রপার্টি আসলে আমি এখানে আলোচনা করতেছি। ঠিক আছে, মানে একটা গ্রাফের কি কি প্রপার্টি থাকতে পারে ক্ষেত্র বিশেষে আর কি। আচ্ছা, আনডাইরেক্টেড গ্রাফটা হচ্ছে যে আমরা এখন দেখতেছি হচ্ছে আনডাইরেক্টেড গ্রাফ যেখানে এজ গুলার মধ্যে কোনো ডাইরেকশন থাকে না। অর্থাৎ এই এজ গুলো কে কার কাছ থেকে শুরু হচ্ছে, কার কাছে গিয়ে টার্মিনেট হচ্ছে, এই ধরনের কোনো প্রপার্টি নেই। অর্থাৎ 1 থেকে 3 এর মধ্যে এই যে একটা এজ দেখানো হচ্ছে, এটা বেসিক্যালি বোঝানো হচ্ছে যে এটা আসলে দুইজনকে কানেক্ট করতেছে, বাট স্পেসিফিক কোনো কিছু না, যে কোনো ডাইরেকশন বোঝাচ্ছে না। অর্থাৎ তুমি যদি গুগল ম্যাপের মতো কোনো পাথ যদি সেট আপ করতে চাও, হ্যাঁ, একটা নির্দিষ্ট সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত কোনো জার্নি ভিজুয়ালাইজ করতে চাও,
সেই ক্ষেত্রে আসলে আমরা আনডাইরেক্টেড গ্রাফ ব্যবহার করতে পারবো, বিকজ আনডাইরেক্টেড গ্রাফ ডাইরেকশনের কনসেপ্টটাকে সাপোর্ট করে না। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমাদের ভার্টেক্স আছে 5টা এই ফিগারটাতে, যেখানে আমাদের এই এজ গুলো আছে। অর্থাৎ এটা আসলে আমরা যে গ্রাফ গুলো দেখে আসছি ওই রকমই আনডাইরেক্টেড গ্রাফ। কিন্তু ডাইরেক্টেড গ্রাফের মজাটা হচ্ছে এখানে এজ গুলোর মধ্যে ডাইরেকশন থাকবে। ঠিক আছে। এই ডাইরেক্টেড গ্রাফে এসে এজ গুলোকে আমরা আর্ক আর্কও বলতে পারি অথবা ডাইরেক্টেড এজও বলতে পারি। ঠিক আছে। ডাইরেক্টেড গ্রাফে আমরা আমরা এজ গুলোকে আর্কও বলতে পারি অথবা ডাইরেক্টেড এজও বলতে পারি, অর্থাৎ যে এজ গুলোর ডাইরেকশন থাকে। আচ্ছা, এখন এখানে বলা হচ্ছে যে একটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে ডাইরেক্টেড গ্রাফের মধ্যে লুপ অ্যালাউড। তাহলে তোমরা যখন ডাইরেক্টেড গ্রাফ দেখবা তখন আমরা ধরে নিব হচ্ছে ডাইরেক্টেড গ্রাফের মধ্যে লুপ অ্যালাউড। আর মানে আরেকটা যেটা আমরা সিম্পল গ্রাফের একটা পড়ছিলাম সেটা হচ্ছে যে দুইটা সেম পেয়ার অফ ভার্টেক্স এর মধ্যে মাল্টিপল এজ থাকতে পারে না। এটাও কিন্তু ডাইরেক্টেড গ্রাফের মধ্যে এই রেস্ট্রিকশনটাকে শিথিল করছে, বাট এখানে একটা ব্যাপার আছে। ডাইরেক্টেড গ্রাফ যদিও বা এটা তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো মানে না যে আমাদেরকে এভাবেই ক্যাটাগরাইজ করতে হবে, বাট মানে ডাইরেক্টেড সিম্পল গ্রাফ যদি কোথাও বলে, অর্থাৎ ডাইরেক্টেড সিম্পল গ্রাফ, সেই ক্ষেত্রে আসলে আমরা ডাইরেক্টেড সিম্পল গ্রাফে আমরা এরকম দুইটা সেম ভার্টেক্স এর মধ্যে মাল্টিপল এজ এর কনসেপ্টটা সাপোর্ট করব না। কিন্তু যদি এটা স্পেসিফিক্যালি লেখা থাকে যে ডাইরেক্টেড মাল্টিগ্রাফ, তাহলে তখন অবশ্যই করবে। বাট ওভারঅল আমরা ডাইরেক্টেড গ্রাফ বলতে আসলে আমাদের পরবর্তীতে আমরা মানে ডাইরেক্টেড মাল্টিগ্রাফই বুঝাবো, অর্থাৎ আমাদের এরকম আমাদের থাকতে পারে, রিপ্রেজেন্টেশন থাকতে পারে, অর্থাৎ মাল্টিপল এজ। ঠিক আছে। যদি কোথাও উল্লেখ করে দেয় যে ডাইরেক্টেড সিম্পল গ্রাফ, তখন আমরা আসলে এটাকে এমন ভাবে চিন্তা করব যে এ ধরনের মাল্টিপল এজ বিটুইন দ্য টু সেম ভার্টিসেস, পেয়ার অফ ভার্টিসেস আর নট অ্যালাউড, এটা বলবো আর কি। স্যার, হ্যাঁ স্যার আনডাইরেক্টেড গ্রাফ এক ধরনের বাইডিরেকশনাল গ্রাফ হতে পারে না? হ্যাঁ হ্যাঁ, হতে পারে, হতে মানে পারে। দুই দিকেই তো ডাইরেকশন দুই দিকেই থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, যেমন এখানে এখানে আছে তো বাই ডাইরেকশনাল কনসেপ্টও হতে পারে। আচ্ছা, এখানে তাহলে আমরা বলা হচ্ছে যদি এক মানে 1 থেকে 4 এ একটা এজ গেছে, সেখানে আমরা 1 কে টেল বলি আর 4 কে হেড বলি। আবার এখানে বেসিক্যালি মানে টার্মিনেটিং ভার্টেক্সও বলা হয় আর কি, যেমন 1 থেকে 4 এর মধ্যে এজ গেছে, তো 4 কে টার্মিনেটিং ভার্টেক্স বলতে পারা যায় মনে হয়। না, টার্মিনেটিং ভার্টেক্স এটা না স্যার, টার্মিনেটিং ভার্টেক্স হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যেখানে গিয়ে শেষ হয়েছে এজটা ওইটাকে টার্মিনেটিং ভার্টেক্সও বলা যায়। আচ্ছা, এনিওয়ে এগুলো হচ্ছে জাস্ট কিছু তোমার মানে টার্মিনোলজি আর কি। হ্যাঁ, এগুলো ভুলে গেলেও তেমন কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন এখানে কিছু ক্যাটাগরাইজেশন বইতে দেখানো হয়েছিল, সেখানে হচ্ছে যে আমরা যেগুলো রেস্ট্রিকশন করে আসছিলাম আর কি, যে সিম্পল গ্রাফ হচ্ছে এজ গুলো আনডাইরেক্টেড থাকে, মাল্টিপল এজ অ্যালাউড না, অর্থাৎ দুইটা সেম পেয়ার অফ ভার্টেক্স এর মধ্যে মাল্টিপল এজ অ্যালাউড না, লুপও অ্যালাউড না। আর মাল্টিগ্রাফের মধ্যে এটাকে শিথিল করছে এবং এটাকে ইয়েস দিচ্ছে, কিন্তু স্টিল লুপ অ্যালাউড না। সিউডোগ্রাফে দুইটাকেই ইয়েস বলছে। আচ্ছা, তাহলে সিম্পল গ্রাফ, মাল্টিগ্রাফ, সিউডোগ্রাফ, এই তিনটার বেসিক বেসিক ক্যাটাগরিটা হচ্ছে আনডাইরেক্টেড গ্রাফ। ঠিক আছে। তারপর ডাইরেক্টেড গ্রাফে এসেও আমরা ডাইরেক্টেড গ্রাফকে সিম্পল এবং ডাইরেক্টেড বলতে পারি। হ্যাঁ, তখন সিম্পল যদি বলে দিই তাহলে এই সিম্পল গ্রাফের মতো তোমার মাল্টিপল এজ অ্যালাউড না, লুপ অ্যালাউড না, এরকম একটা বলা যায়। বাট আসলে টু বি ভেরি অনেস্ট, আমরা ডাইরেক্টেড গ্রাফের মধ্যে এই ক্যাটাগরাইজেশনটা নিয়ে এতটা আমরা মানে চিন্তা করব না, কারণ যে ধরনের এক্সাম্পল গুলো সলভ করব এখানে আমরা ডাইরেক্টেড মাল্টিগ্রাফে চিন্তা করব। ডাইরেক্টেড গ্রাফ অর্থাৎ দুইটা ভার্টেক্স এর মধ্যে মাল্টিপল এজ যাইতে পারে, অর্থাৎ বাই ডাইরেকশনাল। তারপরে হচ্ছে তোমার সেলফ লুপও থাকতে পারে। ঠিক আছে, এরকম আর কি। তারপর হচ্ছে মিক্সড গ্রাফ। মিক্সড গ্রাফের কনসেপ্টটা হচ্ছে যেখানে
ডাইরেক্টেড এবং আনডাইরেক্টেড বোথ টাইপস অফ এজ যদি সাপোর্ট করে। হ্যাঁ, যদিও বা এই ধরনের গ্রাফের ব্যবহার খুবই রেয়ার, বাট জাস্ট ফর দ্য সেক অফ আমাদের ক্যাটাগরাইজেশন এরকম একটা ক্যাটাগরি আছে যেখানে ডাইরেক্টেড এজও থাকতে পারে দুইটা ভার্টেক্সের মধ্যে এরকম, আবার জাস্ট এরকমও থাকতে পারে, আনডাইরেক্টেড এজও থাকতে পারে। আচ্ছা, এখন আমরা যেমন এখানে দেখানো হচ্ছে, এটা হচ্ছে আমাদের মিক্সড গ্রাফ। হ্যাঁ, যেখানে এরকম ডাইরেক্টেড গ্রাফও আছে, এজও আছে, আবার আনডাইরেক্টেড এজও আছে। আচ্ছা, অ্যাডজাসেন্ট ভার্টেক্স হচ্ছে কোনগুলা? অ্যাডজাসেন্ট ভার্টেক্স হচ্ছে যেখানে তোমার এজের মেম্বার, যেমন ভার্টেক্স 1 এর সাথে ভার্টেক্স 2 তে তোমার একটা এজ আছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে ভার্টেক্স 1 এবং ভার্টেক্স 2 আর অ্যাডজাসেন্ট। হ্যাঁ, ভার্টেক্স 1 এবং ভার্টেক্স 2 হচ্ছে অ্যাডজাসেন্ট, তারা নেইবার। কিন্তু ভার্টেক্স 2 এবং ভার্টেক্স 5 তারা অ্যাডজাসেন্ট না, বিকজ তাদের মধ্যে কোনো এজ নেই। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে একটা এজে মানে আমরা তো বলতেছি হচ্ছে, মনে করো 1 আর 2 এর মধ্যে একটা এজ আছে, 1 এবং 2 হচ্ছে অ্যাডজাসেন্ট ভার্টেক্স। আবার এটাও বলতে পারি যে এই এজ হচ্ছে this edge is adjacent is sorry incident to vertex 1 and 2। হ্যাঁ, মানে এটা আরেকভাবে বলা যায় আর কি, যে দিস এজ, যদি মনে করো আমরা যদি এটাকে E1 বলি, হ্যাঁ, মনে করো এজের একটা নাম আছে E1, তাহলে বলতে পারি E1 is incident to 1 and 2, vertices 1 and 2। আচ্ছা, এবার আসতেছে হচ্ছে ওয়েটেড গ্রাফ কোনগুলো? যেখানে এজগুলোর তোমার ওয়েট অ্যাসাইন করা থাকে, ভ্যালু অ্যাসাইন করা থাকে, যেটা আসলে বেসিক্যালি গুগল ম্যাপ দিয়ে যদি আমরা ডিস্টেন্সের মধ্যে আমরা যদি ইয়ে করি, তোমার এই যে মানে ডিস্টেন্স যদি আমরা যদি সেট আপ করতে চাই, তখন আমাদের এজগুলোর ভ্যালু লাগবে। অর্থাৎ একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যেতে আমাদের যদি মানে আমরা শর্টেস্ট ডিস্টেন্স ক্যালকুলেট করতে চাই বা নর্মাল ডিস্টেন্স ক্যালকুলেট করতে চাই, তখন আমাদের এজ এর ভ্যালু লাগবে। তো এগুলাকে বেসিক্যালি ওয়েটও বলে আর কি। হ্যাঁ, ওয়েট মানে হচ্ছে ওই এজটার কস্ট। হ্যাঁ, এই 1 থেকে 3-এ যাইতে কস্ট। হ্যাঁ, তো এরকম আর কি। তো সেটা চিন্তা করলে আমরা 1 থেকে 3-এ 40 টাকা দিয়ে যাইতে পারছি। আবার 1 থেকে আমি যদি এভাবে ঘুরে যাই, তাহলে আরো বেশি টাকা পড়তেছে না, 10 + 50 + 70। হ্যাঁ, আবার 1 থেকে আমি এভাবেও যাইতে পারি 3-এর দিকে, যদি ডাইরেকশন থাকতো আর কি। ডাইরেকশন থাকলে আসলে এভাবে বলাটা ঠিক হচ্ছে না, ডাইরেকশন থাকলে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়েটেড গ্রাফের কনসেপ্ট। আচ্ছা, এখানে আরেকটা গ্রাফ সম্পর্কে বলা হয়েছে, সেটা হচ্ছে কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফ কোনটা? সেটা হচ্ছে এমন একটা গ্রাফ যেখানে প্রত্যেকটা পেয়ারের মধ্যে অ্যাটলিস্ট একটা করে এজ অবশ্যই আছে। জিনিসটা কিরকম? যেমন আমাদের প্রথম যে গ্রাফটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 1 and 2। হ্যাঁ, তাহলে 1 আর 2 এর মধ্যে এখানে যেহেতু দুইটা ভার্টেক্স, এই দুইটা ভার্টেক্সের মানে পেয়ারও হচ্ছে 1 আর 2, না? মানে সর্বোচ্চ একটাই তো হবে। তো এখানের মধ্যে একটা এজ আছে 1 2 3। 1 2 3 মিলে যদি কোনো গ্রাফ গঠিত হয়, সেখানে 1 আর 2 এর মধ্যে তোমার কম্বিনেশন হয়, এজ হইতে পারে 1 আর 2 এর মধ্যে হতে পারে, 1 আর 3 এর মধ্যে হতে পারে, তারপর 2 আর 3 এর মধ্যেও হতে পারে। তাহলে এই প্রত্যেকটা এজ এখানে প্রেজেন্ট। তাহলে এটাও হচ্ছে একটা কমপ্লিট গ্রাফ। যদি এমন হতো যে 1 আর 3 এর মধ্যে কোনো এজ নাই, তাহলে আমরা বলতাম যে এটা কমপ্লিট গ্রাফ না। গ্রাফ ঠিক আছে, বাট কমপ্লিট গ্রাফ না। কমপ্লিট গ্রাফ হচ্ছে সেটা যে গ্রাফের মধ্যে প্রত্যেকটা পসিবল পেয়ারের মধ্যে যদি তোমার এজ থাকে। ঠিক আছে, প্রত্যেকটা পসিবল পেয়ারের মধ্যে যদি এজ থাকে।
তার এটাও যদি তোমরা হিসাব করে দেখো 1 2 3 4 মিলে যদি কোনো একটা গ্রাফ ডেভেলপ হয়, বিল্ড হয়, তাহলে মানে কি কতগুলো কম্বিনেশনের এজ থাকতে পারে আর কি। সেম এখানে, ঠিক আছে, এগুলাকে আমরা বলি হচ্ছে কমপ্লিট গ্রাফ। আচ্ছা, এবার আরেকটা কনসেপ্ট আসতেছে, সেটা হচ্ছে সাইকেল। আচ্ছা, সাইকেল হচ্ছে ঘুরে আবার যেখান থেকে শুরু করছো জার্নি, সেখান থেকে বিভিন্ন পাথ হয়ে আবার একই জায়গায় আবার ফিরে আসে, এটা হচ্ছে সাইকেল। তো সাইকেল হওয়ার জন্য মিনিমাম আমাদের 3টা ভার্টেক্স অবশ্যই হতে হবে। কারণ যদি 2টা হয়, এরকম যদি 2টা হয়, তাহলে 1 থেকে তুমি 2-এ গেছো। যদি ডিরেকশন না থাকতো তাহলে আসলে 2 থেকে তো 1-এ আর আসা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে মিনিমাম আসলে আমাদের 3টা লাগে আর কি, ভার্টেক্স লাগে। তাহলে যেখানে হচ্ছে আমি 1 থেকে 2-এ গেলাম, 2 থেকে 3-এ এসে আবার আমি, যদিও বা তোমার মানে এটা একটা সাইকেলের একটা, যদিও বা আমরা 1 থেকে 2 আমরা এভাবেও আসতে পারি বাই ডাইরেকশনাল এজ দিয়েও। তারপরে সাইকেলের যেটা তোমার মানে স্ট্যান্ডার্ড ডেফিনিশন, যেটা ওইখানে 3টা ভার্টেক্স কে মিনিমাম কনসিডার করতে বলা হয়েছে আর কি সাইকেল ফর্ম করার জন্য। তাহলে সাইকেলটা হচ্ছে কিরকম, যেখান থেকে শুরু করলা ঘুরে আবার একই জায়গায় ফিরে আসে, যেখান থেকে শুরু করলা ঘুরে আবার একই জায়গায় ফিরে আসে, ঠিক আছে, এগুলাকে আমরা সাইকেল বলতে পারি। আরো অনেক কমপ্লেক্স সাইকেল হতে পারে, এটা ডিপেন্ড করতেছে আমাদের প্রবলেমের উপর। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং কিছু টার্মিনোলজি আমরা দেখবো, সেটা হচ্ছে একটা ভার্টেক্সের ডিগ্রি। ডিগ্রি বলতে বোঝানো হচ্ছে একটা ভার্টেক্স কি পরিমাণ, কতগুলা, সর্বোচ্চ কতগুলা এজের সংস্পর্শে আসছে। এখন এটা বলতে বোঝানো হচ্ছে বেসিক্যালি তোমার কতগুলা যেমন আমরা যদি এইভাবে দেখি আর কি, সেটা হচ্ছে একটা আনডাইরেক্টেড গ্রাফ দেখি, সেখানে এই নাম্বার 1 যে ভার্টেক্স আছে তার ডিগ্রি কত, অর্থাৎ এই ভার্টেক্সটা সর্বোচ্চ কয়টা এজের সংস্পর্শে আসছে। 1 2 3, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ভার্টেক্সের ডিগ্রি। 2 নাম্বার ভার্টেক্স কয়টা এজের সাথে কানেক্ট হয়েছে, 2টা, এটা একটা এটা একটা, তাহলে ডিগ্রি অফ 2 হচ্ছে 2। সিমিলারলি ডিগ্রি অফ 3 ইকুয়াল টু 2, ডিগ্রি অফ 4 ইকুয়াল টু 1, আর ডিগ্রি অফ 5 হচ্ছে 0। যে ভার্টেক্সটা কোনো এজের সাথে কানেক্টেড না, সে ভার্টেক্সটার ডিগ্রি 0 হবে এবং তাকে আমরা আইসোলেটেড ভার্টেক্স বলতে পারি, তাকে আমরা বলতে পারি আইসোলেটেড ভার্টেক্স। আর যে ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 1, অর্থাৎ সর্বোচ্চ একটা ভার্টেক্স, একটা এজের সংস্পর্শে আসছে যে ভার্টেক্স, তাকে আমরা বলতে পারি পেন্ডেন্ট ভার্টেক্স। যেমন 4, সে সর্বোচ্চ একটা মাত্র এজের সাথে কানেক্টেড ছিল, যে এটাকে আমরা বলবো হচ্ছে পেন্ডেন্ট ভার্টেক্স। তাহলে যে ভার্টেক্সের কোনো এজ নাই তাকে বলি হচ্ছে আইসোলেটেড, আর যে ভার্টেক্সের একটা মাত্র এজ আছে তাকে আমরা বলি হচ্ছে পেন্ডেন্ট ভার্টেক্স। আচ্ছা, এখন আমরা একটা থিওরেমের জাস্ট স্টেটমেন্টটা দেখবো, সেটা হচ্ছে হ্যান্ডশেকিং থিওরেম। হ্যান্ডশেকিং থিওরেমটা কি বলতেছে, হ্যান্ডশেকিং থিওরেম বলতেছে যে আমরা একটা গ্রাফকে কনসিডার করি যেখানে মেম্বার হচ্ছে তার ভার্টেক্স এবং এজ গুলো। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে একটা আনডাইরেক্টেড গ্রাফ। তাহলে এটার সাপেক্ষে আমরা এই ইকুয়েশনটা ফলো করব, সেটা হচ্ছে ওই গ্রাফে টোটাল নাম্বার অফ এজ, ঠিক আছে, আমরা এটাকে এভাবে বলতে পারি না, কার্ডিনালিটি অফ এজ, অর্থাৎ যতগুলো এজ আছে এটাকে যদি 2 দিয়ে গুণ দিই, তাহলে দিস উইল বি ইকুয়াল টু ওই গ্রাফের যতগুলো ভার্টেক্স আছে সবার এই যে ইন্ডিভিজুয়াল ডিগ্রি গুলা ক্যালকুলেট করছো না, এইগুলা সবগুলাকে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা নাম্বার অফ কি পাবো, এজ পাবো, সরি 2 গুণ এজ পাবো আর কি, ঠিক আছে। যেমন এখানে আমাদের কত আসতেছে, এই গ্রাফটার জন্য 3 প্লাস 2 মানে 5 প্লাস 2 7 প্লাস 1 8, ঠিক আছে, 8টা আমার এখানে কি আছে, মানে যতগুলো ভার্টেক্স আছে সবার ডিগ্রি গুলাকে আমি যোগ করলাম,
ইকুয়েশন এই পার্টটা। তাহলে এটা এখানে যদি আমরা ফেরি তাহলে দেখা যাচ্ছে এটা সাপোর্ট করে, কারণ এখানে এজ আছে 1টা 2টা 3টা 4টা, 4 দুগুণে 8। সো এটা হ্যান্ডশেকিং থিওরেমটা সবসময় ফলো হয়ে যাবে আর কি আমার গ্রাফগুলোতে। তুমি যেভাবে ডিজাইন করো না কেন, ওই দেখবা হচ্ছে যে সবগুলো ওই গ্রাফে সবগুলো ভার্টেক্সের ডিগ্রি গুলাকে যদি আমরা সামেশন করি, দ্যাট উইল বি ইকুয়াল টু 2 ইন্টু the cardinality of edges of that graph। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের হ্যান্ডশেকিং থিওরেম। তো এই হ্যান্ডশেকিং থিওরেমের উপরে একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে হাউ মেনি এজেস আর দেয়ার ইন এ গ্রাফ উইথ 10 ভার্টিসেস উইথ ইচ অফ ডিগ্রি 6। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে একটা গ্রাফ আছে যে গ্রাফে কিনা 10টা ভার্টেক্স আছে, 10টা ভার্টেক্স আছে এবং প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 6। তাহলে টোটাল নাম্বার অফ সাম অফ ডিগ্রি কত হবে? সাম অফ 60 ডিগ্রি 60। ঠিক আছে, তাহলে 60 উইল বি ইকুয়াল টু কত, মানে 2 ইন্টু 2 into 8 ই, তাই না? 2 ইন্টু এজেস। তাহলে আমার নাম্বার অফ এজেস উইল বি ইকুয়াল টু 60/2 30। তাহলে এটা আমরা হ্যান্ডশেকিং থিওরেমের এই ফর্মুলা অ্যাপ্লাই করে এই এক্সাম্পলটা সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা খুবই ইজি একটা এক্সাম্পল গেল যেটা হ্যান্ডশেকিং থিওরেম দিয়ে আমরা সলভ করতে পারি। আচ্ছা, এবার যদি আমরা এটা তো আমরা এই এক্সাম্পল গুলো দেখছি হচ্ছে আনডাইরেক্টেড গ্রাফের জন্য। ডাইরেক্টেড গ্রাফ, যেটা ডাইরেক্টেড গ্রাফে তো দেখা যাচ্ছে যে আমাদের ডাইরেকশন থাকতেছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা ডিগ্রি গুলা হিসাব করব দুই ভাবে, একটা হচ্ছে ইন ডিগ্রি আর একটা হচ্ছে আউট ডিগ্রি। ইন ডিগ্রি হচ্ছে একটা ভার্টেক্সে কতগুলা এজ এন্টার করতেছে, এটা হচ্ছে ইন ডিগ্রি। আর আউট ডিগ্রি হচ্ছে একটা ভার্টেক্স থেকে কতগুলা এজ বের হয়ে যাচ্ছে, ওইটাকে আমরা বলবো হচ্ছে আউট ডিগ্রি। তাহলে এটা আমরা এই এক্সাম্পলটা থেকে দেখতে পারি যে এই পুরো গ্রাফটার মধ্যে যতগুলা ভার্টেক্স আছে সবগুলোর ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি এখানে ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো আমরা এ এটাকে হিসাব করি না, এর ইন ডিগ্রিটা একটু হিসাব করি, অর্থাৎ এই ভার্টেক্সে কতগুলা এজ এন্টার করছে। তাহলে এখানে একটা লুপ আছে, তাহলে লুপের জন্য একটা পেলাম, তারপর ই থেকে এ তে একটা গেছে, সেটার জন্য আরেকটা পেলাম। ঠিক আছে, বাস হয়ে গেল, তো আর আর ঢুকে নেই। তাহলে আমার এর ইন ডিগ্রি হচ্ছে 2। আর এ থেকে বের হয়েছে কয়টা? এ থেকে বের হয়েছে লুপের জন্য এক হিসাব হবে। তারপরে এ থেকে বি তে একটা গেছে, এ থেকে সি তে একটা গেছে, এ থেকে ডি তে যায় নাই, ই তে একটা গেছে, তার মানে হচ্ছে 4। তাহলে এর ইন ডিগ্রি হচ্ছে 2 আর আউট ডিগ্রি হচ্ছে 4। তাহলে ইন ডিগ্রি হচ্ছে কয়টা এজ এর মধ্যে এন্টার করতেছে আর কয়টা এজ, আর আউট ডিগ্রি হচ্ছে কয়টা এজ এ থেকে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমাদের ইন ডিগ্রি অ্যান্ড আউট ডিগ্রির ক্যালকুলেশনটা। আচ্ছা, এটার আলোকে একটা তোমার থিওরেম আছে, সেটা হচ্ছে যে একটা ডাইরেক্টেড গ্রাফের জন্য একটু খেয়াল করবা, সেটা হচ্ছে আমরা যে আজকে দুইটা থিওরেম দেখতেছি। প্রথমটা হচ্ছে হ্যান্ডশেকিং থিওরেম, এটা আনডাইরেক্টেড গ্রাফের জন্য, আর পরেরটা দেখতেছি হচ্ছে ডাইরেক্টেড গ্রাফের জন্য। এটা কিরকম, সেটা হচ্ছে নাম্বার অফ মানে ইন ডিগ্রিজ অফ এ ভার্টেক্স is equal to, sorry, of all the vertex, number of in degrees will be equal to number of out degrees will be equal to the number of edges। ঠিক আছে, এটা হচ্ছে একটা থিওরেম। অর্থাৎ তোমরা যেটা করবা সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা আমরা এটা আমরা এখনই পারি জিনিসটা করতে, সেটা বলছে হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্সের মানে এই পুরো গ্রাফের যতগুলো ভার্টেক্স আছে সবার ইন ডিগ্রিটা হিসাব করতে বলছে আগে। তাহলে ইন ডিগ্রি আমরা এর জন্য পাচ্ছি 2,
বি এর জন্য পাচ্ছি 2, সি এর জন্য 3, ডি এর জন্য 2, ই এর জন্য 3, এফ এর 0। তাহলে কত আসে? 3 4 5 6 7 8 9 10 11 12। আর আউট ডিগ্রি হচ্ছে তোমার কত কত আসে এখানে, ও সরি দেওয়াই আছে, 4 + 1 5 6 7 8 9 10 11 12। আউট ডিগ্রিও 12। তাহলে নাম্বার অফ ইন ডিগ্রিজ will be equal to number of out degrees will be equal to the number of edges। তাহলে আমরা হিসাব করতে পারি, লুপগুলো আগে হিসাব করে ফেলি। 1 2 3, হ্যাঁ, তারপর 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমাদের থিওরেমটা এখান থেকে আমরা ভ্যালিডেট করলাম যে নাম্বার অফ ইন ডিগ্রিজ will be equal to number of out degrees will be equal to the number of edges in a graph। তো এটা হচ্ছে আমাদের ডাইরেক্টেড গ্রাফের থিওরেম। ঠিক আছে? আচ্ছা, আজকে এতটুকুই থাক। হ্যাঁ, তো তোমরা মোটামুটি কনসেপ্টগুলো বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো তো ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করে দিই। নেক্সট উইকে আবার দেখা হবে। হ্যাঁ, ভালো থেকো।